আচ্ছা, আমরা ফার্স্ট পেপারের ফিজিক্স ফার্স্ট চ্যাপ্টারের ওই সৃজনশীল কিছু সলভ করব। এই নর্মালি এই চ্যাপ্টার থেকে বোর্ডে এখনো পর্যন্ত পুরা ফুল সৃজনশীল আসে নাই, তবে এবার তো আসবেই ইনশাল্লাহ। তো আমরা বিভিন্ন স্কুলের যেগুলা কোশ্চেন আছে একটু টাইপ ধরে, নর্মালি খুব বেশি চেঞ্জ করা হয় না, তো টাইপ ধরে আর অনুশীলনীর দুই একটা ব্যতিক্রম দেখাবো। তো আগের দিন এরকম আমরা একটা দেখছিলাম, তো তোরা একটু ক্যালকুলেটর রাখিস সাথে। আমরা এরকম অঙ্ক করছিলাম যে আপেক্ষিক ত্রুটি বা আমাদের কত পার্সেন্ট ত্রুটি থাকতে পারে এরকম বের করা, যেটা তো এরকম আমি বলছিলাম যে আগের দিন যেটা দেখছিলাম সেটা হচ্ছে বর্গাকার জিনিস ছিল, এই জন্য আমাদের আলাদা আলাদা করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম করতে হয়নি। ক্ষেত্রফলের জন্য আমরা যখন বের করছিলাম ওই একটা দৈর্ঘ্য দিয়েই সেটাকেই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দুইটাই সমান ছিল, এই জন্য দৈর্ঘ্য স্কোয়ার দিয়ে ক্ষেত্রফল বের করছিলাম। তবে আলাদা আলাদাভাবে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম তিনটা জিনিস বলে দেওয়া থাকতে পারে। তো ওয়ালাইকুম আসসালাম। তো এরকম একটা কোশ্চেন, সেটা হচ্ছে অনুশীলনীর, সো আমি কোশ্চেনটা লিখতেছি না, জাস্ট আমি বলতেছি অনুশীলনীর 2 নাম্বার। সেটা হচ্ছে যেটুকু বলে দেওয়া আছে এটুকু বলতেছি যে একটা আহ, বাক্সের দৈর্ঘ্য মাপছে তারা একটা স্কেল দিয়ে। তো সেইটার ক্ষেত্রে আহ, আহ, তোর 20 সেন্টিমিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য মাপছে হচ্ছে 20 সেন্টিমিটার। আচ্ছা, আমি লিখতেছি, দৈর্ঘ্য মাপছে হচ্ছে 20 সেন্টিমিটার, প্রস্থ প্রস্থ মাপছে হচ্ছে 15 সেন্টিমিটার, আর উচ্চতা মাপছে 10 সেন্টিমিটার। এটা বলে দেওয়া একটা স্কেল নিয়ে। এই উদ্দীপকে এরকম একটা বলে দিছে যে আহ, ওই ইসে উম, আমাদের ওই স্কেলটা দিয়ে শুধু সেন্টিমিটারের দাগ মাপা যায়, এরকম একটা স্কেল। মানে ওই স্কেলটা দিয়ে শুধু সেন্টিমিটারের দাগগুলো মাপা যায়, মানে এই যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এর মাঝখানে যে কিছু থাকে সেগুলো আর মাপা যায় না। ওকে, তার মানে এই যে আমি আহ 10 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার এগুলো যে মাপতেছি, তো ধর আমার যেহেতু সেন্টিমিটারে দাগ মাপা যায়, তাহলে আমার এরকম মোটামুটি এই ক্ষেত্রে আমাদের ত্রুটিটা ধরে নিতে হবে। অ্যাকচুয়ালি এটা একটু ব্যতিক্রম, সরাসরি বলে নাই যে এই স্কেলের মধ্যে এত পার্সেন্ট ত্রুটি হয় বা এরকম, কিন্তু উদ্দীপকে এই কথাটা বলে দেওয়া আছে যে এই স্কেল দিয়ে, ওই স্কেল দিয়ে স্কেল দিয়ে আহ, শুধু সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়, সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়, মানে 1 সেন্টিমিটার এরকম মাঝে কিছু থাকলে ওটা মাপা যায় না, তো মাপা যায়। তাহলে আমি যে 10 সেন্টিমিটারটা মাপছি, এখন এই স্কেল দিয়ে যেহেতু শুধু সেন্টিমিটারই মাপা যায়, তাহলে এমন হইতে পারে যে আমি যে মাপটা নিছি এটা অ্যাকচুয়ালি 10 আর 11 সেন্টিমিটারের মাঝে কোথাও হইতে পারে। তা আমি সেটাকে 10 নিছি, মানে এটার এরকম কাছাকাছি হইলে আমি 10 নিব, ধর এই 10-এর কাছাকাছি হইলে এই দিক বা এইদিকে। আর যদি এরকম হয় যে 11-র কাছাকাছি হয় তখন 11 নিব, এভাবে নিছি আর কি এই স্কেলটা। সবাই আমার এইটুকু বুঝছিস কিনা, যে এইখানে সরাসরি বলে নাই যে ত্রুটি কত, সেটা না বলে বলছে যে ওই স্কেলটা দিয়ে শুধুমাত্র সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়। তার মানে আমি যখন ধর এই যে উচ্চতাটা 10 সেন্টিমিটার এটা যখন মাপছি, তো সেই 10 সেন্টিমিটার মাপতে গিয়ে আমার কাছে এমন অবস্থা হইতে পারে যে উচ্চতাটা যেটা মাপছি সেটাই 10কে ক্রস করে এটার মাঝামাঝি কোথাও যাইতে পারে, বা এরকম যদি এটা হচ্ছে মোটামুটি 10 আর 11-র মাঝখানে। আমি একটু জুম করে আঁকি, যে ধর এটা 10-এর দাগ, কেউ না বুঝলে বলিস, এটা 10-এর দাগ, এটা 11-র দাগ। ওকে, জুম করলাম এটা আর কি। তো ওই জিনিসটা যেটা মাপছি সেটা ধরে এই পর্যন্ত আসছে, এরকম হইলে তাহলে আমি এটাকে 10 বলতে পারি, 10-এর কাছাকাছি যেহেতু। আর যদি এরকম হয়ে যায় যে আহ 10কে 11-র কাছাকাছি যায়, তখন 11 বলবো, যেহেতু 10 বলছি। তাহলে এটা এরকম হইতে পারে 10কে ক্রস করছে, অথবা এরকম হইতে পারে 10-এর একটু আগে আছে, এই জন্য এটা দিয়ে আমরা 10 বলছি। এই 10 সেন্টিমিটার দিয়ে ওই স্কেলে 10-এর কাছাকাছি বুঝাইতে পারে, অথবা 10-এর ওই পাশে কাছাকাছি, এই পাশে বা এই পাশে। আর যদি এইটার থেকে বেশি হয়ে যায় তাহলে তখন আমরা এটাকে 11 নিয়ে ফেলবো, যদি অর্ধেক এই পাশে ক্রস করে ফেলে। তার মানে এখানে আমার ত্রুটিতে কত কম বেশি হইতে পারে, এটা হইতে পারে
10 প্লাস 5.5 সেন্টিমিটার, হইতে পারে 10 মাইনাস 0.5, মানে এই মাঝখানের টুকু এইটুকু কম বেশি হইতে পারে। এইটুকু সবাই বুঝছিস কিনা? এই 0.5 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার কম বেশি হইতে পারে, এটা কিন্তু উদ্দীপকে বলে দেওয়া নাই। কিন্তু আমাকে যেহেতু বলছে যে ও সেন্টিমিটারে মাপতে পারে, শুধু সেন্টিমিটারে যদি এরকম হয় যে 10কে ক্রস করে বেশি দূর চলে গেছে, মানে এই যে এইটার বেশি চলে গেছে, তখন আমরা ওই স্কেলটা দিয়ে মাপার সময় 11 নিব নর্মালি, কারণ 11-র কাছাকাছি। তার মানে আবার যদি এরকম হয় যে এই সাইডে 9 আছে, তো সেটা এই এটা মাঝের আর কি, তো এরকম 9-এর কাছাকাছি, তখন সেটাকে আমরা 9 লিখতাম। কিন্তু আমরা যেহেতু 10 লিখছি, তার মানে এই মাপটা 10 থেকে এইদিকে একটু, মানে এই 0.5 এর মধ্যে 10-এর 0.5 বেশি বা 0.5 কম হইতে পারে। এটা উদ্দীপকে সরাসরি বলা নাই, সো এটা আমাদের ধরে নিতে হবে। তো আমরা উদ্দীপকে লিখে দিব, অ্যান্সার করার সময় এটা লিখে দিব যে যেহেতু স্কেলটা দিয়ে শুধুমাত্র সেন্টিমিটারে ঘর মাপা যায়, সেহেতু এই ক্ষেত্রে ত্রুটিটা হবে 1 সেন্টিমিটারের অর্ধেক আর কি, আই মিন প্লাস মাইনাস 5 সেন্টিমিটার। এটা হচ্ছে ত্রুটি। এটা বলে দেওয়া ছিল না, আমরা কিন্তু ধরে নিছি। ওকে, মানে লিখে নিছি। আচ্ছা, এখন আসি তাইলে এই যদি আমরা দৈর্ঘ্য মাপতে যাই, তাহলে দৈর্ঘ্যে কতখানি বেশি হবে, আর প্রস্থে প্রত্যেকটাতে এরকম বেশি হইতে পারে, কম হইতে পারে। তো সেটা বের করে আমরা এবার যেটা বের করতে যাচ্ছি, আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে আয়তনের আপেক্ষিক ত্রুটিটা নির্ণয় করতে বলছে। আয়তনের আপেক্ষিক ত্রুটি, আয়তনে আপেক্ষিক ত্রুটি, সেটা বের করতে বলছে। তাহলে আগে দেখি আমরা সর্বোচ্চ কত হয়, সর্বনিম্ন কত হয়, সেভাবে বের করি। তো সর্বোচ্চ সর্বনিম্ন দুইটা হিসাবেই আমরা বের করতেছি। তো নর্মালি আমরা যেটা পাইছি সেই অনুযায়ী, মানে এই পরিমাপকৃত আয়তন, মানে আপাত আয়তন যেটা আর কি, পরিমাপকৃত বা আপাত আয়তন, এটাও লিখতে পারি, আপাত আয়তন। আপাত আয়তনটা কত আসছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য ছিল 20, প্রস্থ ছিল 15, আর উচ্চতা ছিল হচ্ছে 10, সেন্টিমিটারে ছিল, সো সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আসে হিসাব করলে 3000। 3000, এটা হচ্ছে ওই স্কেল দিয়ে আমি যেটা পাইছি সেটা অনুযায়ী, যেটাকে আমরা আপাত বলতেছিলাম। আর এবার যদি আমরা সর্বোচ্চ মানটা আর সর্বনিম্ন মানটা নেই, এই যে প্রত্যেকটার 0.5 যোগ করে প্রত্যেকটার সাথে, আর প্রত্যেকটা থেকে 0.5 বিয়োগ করে, তাহলে সম্ভাব্য বা ওই যে সর্বোচ্চ যেটাই লিখি না কেন, সম্ভাব্য সর্বনিম্ন প্রকৃত আয়তন, একটা সর্বনিম্ন আর একটা সর্বোচ্চ বের করব। তাহলে এই যে দৈর্ঘ্য কমে যাবে কতখানি, সেটা হচ্ছে 20 মাইনাস 0.5, এটা কিন্তু সর্বনিম্নটা নিচ্ছি। প্রস্থ কমে যাবে 15 মাইনাস 0.5, প্রত্যেকটা কমে যাবে আর কি। আমরা চাইলে আলাদা আলাদা করে ওগুলা লিখে নিতে পারতাম, যে সর্বনিম্ন দৈর্ঘ্য, সর্বনিম্ন প্রস্থ, এভাবে অঙ্ক বড় হয়ে যাবে, সো একসাথেই করতে পারি আমরা। আর হচ্ছে 10 মাইনাস 0.5 সিএম কিউব, এইটারে হিসাব করলে এইটা আসবে আমাদের 26 সেন্টিমিটার কিউব। এটা আসতেছে সর্বনিম্ন। আর যদি আমরা সর্বোচ্চটা দেখি, সম্ভাব্য সর্বোচ্চ প্রকৃত আয়তন, সেটা হচ্ছে সবগুলা বেড়ে যাবে 0.5, 15.5 ইন্টু 10 প্লাস 0.5। এটা যদি হিসাব করি, এটা আসতেছে হচ্ছে 33336 পয়েন্ট 375 সিএম কিউব।
এখন আমরা এই দুইটাকেই বিয়োগ করে দেখব, এইখান থেকে ডিফারেন্স দেখব, এইখান থেকে ডিফারেন্স দেখব, যে ডিফারেন্স বড় হবে সেইটাকে নিব। তো দুইটার যদি ডিফারেন্স বের করি তাইলে কোথায় লিখি, এটা ছিল 3000, একবার এই দুইটার ডিফারেন্স মানে এইখান থেকে বিয়োগ দিলে আসতেছে 336, আর এই ক্ষেত্রে আচ্ছা দুইটা বিয়োগ দিয়ে দেখি কত আসে। তাহলে হচ্ছে ত্রুটি সেটা আসতেছে হয় 336.375 মাইনাস 3000 এত সেন্টিমিটার কিউব, এটার মান আসতেছে হচ্ছে 313.875, সরি 313 না, 336, সরি 336.375 সিএম কিউব, অথবা ত্রুটি এটা হইতে পারে, অথবা যদি এইটা নিয়ে কাজ করি তাহলে সেটা আসতেছে হচ্ছে 3000 মাইনাস 2686.125। এই ক্ষেত্রে ডিফারেন্সটা আসতেছে হচ্ছে 313, 313.875। তাহলে আমরা এই দুইটা ডিফারেন্সের মধ্যে যেটা বড়, আমরা এই বড় মানটা নিয়ে কাজ করব। যদি এই ডিফারেন্স বড় আসতো তাহলে এটাই নিতাম। তো সব সময় যে সর্বোচ্চ, যদিও আজকেও এখানে সর্বোচ্চ ডিফারেন্সটাই বেশি আসছে, আই মিন এই সর্বোচ্চর ক্ষেত্রে এই ডিফারেন্সটা বেশি আসছে, কিন্তু সব সময় এরকম নাও হইতে পারে, কখনো ডিফারেন্সটা এই দিকেও বেশি আসছে। তাইলে সেই ক্ষেত্রে আমরা এখন এই সর্বোচ্চ এই ত্রুটি সর্বোচ্চ যে মানটা সেটা নিয়ে কাজ করব। সুতরাং আপেক্ষিক ত্রুটি, এটা হচ্ছে সর্বোচ্চ যে ত্রুটি হওয়া সম্ভব 336.375 ডিভাইডেড বাই এটা হচ্ছে আপাত আয়তন ইন্টু 100%। তাহলে এইটা হিসাব করলে যেটা আসতেছে সেটা হচ্ছে 11.21 এরকম সামথিং, 11.21%। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তো কোশ্চেনের ত্রুটি যদি ডিরেক্ট না উল্লেখ করা থাকে, কোনো না কোনো ভাবে ক্লু দেওয়া থাকবে যেটা দিয়ে আমরা বুঝে নিতে পারবো। আশা করি এর চেয়ে বেশি পেঁচানো হবে না। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আসতে পারে যেহেতু অনুশীলনী। তো আচ্ছা, এবার আসি কয়েকটা স্কুলের ম্যাথ দেখি। এটা মুছলাম, আশা করি সবাই বুঝতে পারছিস। আগের দিনেরটার মতোই, জাস্ট আগের দিন শুধুমাত্র দৈর্ঘ্য স্কোয়ার দিয়ে হয়ে যাচ্ছিল, আজকে এরকম তিনটাই দরকার ছিল। কখনো শুধু দৈর্ঘ্য প্রস্থ দুইটা লাগতে পারে, যেভাবেই লাগুক মেথড একই বা মেইন বেসিকটা একই। আচ্ছা, এবার তারপরে যেটা সেটা বলছে হচ্ছে আমাদের, আমি বলছিলাম যে স্লাইড ক্যালিপার্সের একটা রিডিং নিলাম বা ভার্নিয়ার স্কেল দিয়ে একটা রিডিং নিলাম, রিডিং নেওয়ার পরে যে রিডিংটা আসছে যন্ত্রে ত্রুটি থাকতে পারে, যান্ত্রিক ত্রুটি। তো এরকম ব্যাপারটা ছিল, ধর ভার্নিয়ার স্কেল দিয়ে দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে আমাদের যেটা রাখতো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা ছিল মেইন স্কেল রিডিং বা প্রধান স্কেল, যেটা মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু ভার্নিয়ার ধ্রুবক, এটা দিয়ে আমরা দৈর্ঘ্য বের করে ফেলতাম। এখন যদি যন্ত্রের ত্রুটি থাকে, যদি বলে দেয় যে যন্ত্রের ত্রুটি আছে, ত্রুটিটা কিরকম ছিল, মানে এই যে এটা যদি মেইন স্কেল হয়, মেইন স্কেলের শূন্য দাগ যদি এটা হয়, এটা যদি মেইন স্কেল হয়, এটা যদি মেইন স্কেলের শূন্য দাগ হয়, আর নিচে যে ভার্নিয়ার স্কেল ছিল সেই ভার্নিয়ার স্কেলেও তো শূন্য দাগ কাটা ছিল, সেই শূন্য দাগ ভার্নিয়ার স্কেল আর মূল স্কেলের কে একসাথে করলে এই দুইটা শূন্য দাগ যদি একসাথে না মেলে তখন বলবো এই যন্ত্রটায় ত্রুটি আছে, ওকে, কোনো ইরর আছে এখানে। তো সেই ক্ষেত্রে এই এররটা কিভাবে আমরা মিনিমাইজ করব বা হিসাবের মধ্যে আনবো কিভাবে, আমরা এখান থেকে প্লাস মাইনাস
ওই যান্ত্রিক ত্রুটিটা বাদ দিয়ে দিব। যান্ত্রিক ত্রুটিটাকে নর্মালি ই দিয়ে দেখানো হয়, এরর প্লাস মাইনাস ই। তো কখন প্লাস করব কখন মাইনাস করব এটার একটা ব্যাপার আছে। যদি এরকম হয় আমাদের এই যদি আমি এটা বলতে ভুলে গেছি একটু, এরকম হইতে পারে, দুইটা কাহিনী হইতে পারে। এই মূল স্কেলের শূন্য দাগ থেকে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা সামনে থাকতে পারে, মানে ডান দিকে থাকতে পারে, অথবা বাম দিকে থাকতে পারে, এরকম দুইটা হইতে পারে। তো এইখানে যেটা পাওয়া গেছে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা মূল স্কেলের শূন্য দাগের ডান দিকে আছে। যদি এরকম হয় যে মূল স্কেলের শূন্য দাগের ডান দিকে আছে, ডান দিকে থাকলে আমরা তখন বিয়োগ করে নিব যান্ত্রিক ত্রুটি। তো মেইন স্কেলের শূন্য দাগ, তার মানে এটা হচ্ছে মেইন স্কেলের শূন্য দাগ এমএস, আর এই নিচেরটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, ধর এটা হচ্ছে ভিএস। তো এটা যদি এরকম হয় মূল স্কেলের শূন্য দাগটা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের আগে, এরকম যদি হয়, ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মূল স্কেল দিয়ে চিন্তা করি যে মূল স্কেলের দাগটা পেছনে, এই জন্য এই ত্রুটিটা হচ্ছে ঋণাত্মক। আর যদি এরকম অবস্থা হয় যে মূল স্কেলের শূন্য দাগটা সামনে ভার্নিয়ার স্কেলের, তাইলে ভিএস এর সামনে থাকলে, সামনে বা ডানে থাকলে, ডানে থাকলে ওই ত্রুটি বা এরর হচ্ছে ধনাত্মক, মানে সেই ক্ষেত্রে আমরা যোগ করব। এখন এররটা কিভাবে বের করব? এররটা বের করব যে এখন ভার্নিয়ার স্কেলের সাথে মূল স্কেলের শূন্য দাগ মিলতিছে না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, মূল স্কেলের তো এখানে দাগ কাটা আছে আর অনেক, শূন্য দাগ মিলে নাই, কিন্তু ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ শূন্য দাগের সাথে পুরোপুরি মিলে গেল, এরকম হইল। ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ শূন্য দাগের সাথে পুরোপুরি মিলে গেছে, ওকে। তাইলে এই অবস্থায় ভার্নিয়ার স্কেলের যে দাগটা শূন্য দাগের সাথে পুরোপুরি মিলে গেছে, যত নাম্বার ঘরটা শূন্য দাগের সাথে পুরোপুরি মিলে গেছে, তো আমরা এই ত্রুটিটা নির্ণয় করার জন্য ই, সেটা হবে ভার্নিয়ার ধ্রুবক ইন্টু সেই ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ শূন্য দাগের মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে গেছে সেইটা। তাইলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, ভার্নিয়ার স্কেলের এটাকে, এটুকু মুছলাম, এটুকু হয়ে গেছে লেখা, এটুকু মুছলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা ই নির্ণয় করব, ভার্নিয়ার কনস্ট্যান্টের সাথে গুণ দেব ভার্নিয়ার স্কেলের যত নং ঘর মূল স্কেলের কোনো, বা যত নং দাগ, যত নং দাগ মূল স্কেলের কোনো দাগের সাথে সাথে মিলে যায়। যদি 2 নাম্বার দাগটা মিলে যায় তাহলে 2, 3 নাম্বার মিলে গেলে 3, এরকম। শূন্য তো মিলে নাই, বাকি যে কোনো একটা যেটা বেশি মিলবে, আমার চোখে যেটা মনে হবে। তাহলে এইটুকু এক্সট্রা, যে জিনিসটা আমাদের আগে কখনো ফেস করতে হয় না আগের অঙ্কের গুলাতে। তাইলে এই যন্ত্রে এরকম ত্রুটি থাকা খুব নর্মাল, স্বাভাবিক। তবে আমরা যখন স্কুলে নর্মালি প্র্যাকটিক্যাল করি বা কলেজেও এই ত্রুটিগুলাকে নর্মালি জিরো হিসেবে স্যাররা জিরো লিখে দিতে বলতো, ওকে, মানে আলাদা করে আর এই ঝামেলাটা করতো না। তবে এটা কিন্তু খুব কমন যে জিরোর সাথে সবসময় নাও মিলতে পারে। আচ্ছা, সবাই কি এটুকু বুঝছিস? আচ্ছা, ঠিক আছে, তাইলে এবার আমরা একটু ম্যাথে যাই, ম্যাথটা করলে আশা করি আর একটু বুঝে যাব। ওকে, তো এখানে বলছে যে কোশ্চেনটা এরকম যে স্লাইড ক্যালিপার্সের দুইটা চয়াল যখন একত্র করে রাখা ছিল, তখন দেখা গেল ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের ডানে আছে। তার মানে মূল স্কেলের শূন্য দাগটা, এইবার এটা যদি মূল স্কেলের শূন্য দাগ হয়, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা মূল স্কেলের ডানে আছে, তার মানে এটা পিছনে আছে, এরকম অবস্থা। তার মানে ত্রুটিটা হবে ঋণাত্মক ত্রুটি, ওকে, এখানে মাইনাস ই, এটা বলে দেওয়া আছে। এবং যেটা দেখা গেছে যে ভার্নিয়ার এই অবস্থায় ভার্নিয়ার স্কেলের 2 নাম্বার দাগটা রৈখিক স্কেলের সাথে মিলছে। তো ভার্নিয়ার স্কেলের এখানে 2 নাম্বার একটা দাগ,
এটা হচ্ছে 1 নাম্বার দাগ, এটা হচ্ছে 2 নাম্বার দাগ ধর। তো এই 2 নাম্বার দাগটা মূল স্কেলের কোনো একটা দাগের সাথে পুরোপুরি মিলে গেছে। ওকে, তাহলে এইখান থেকে আমি ত্রুটিটা বের করে নিতে পারবো। তো এবার বলছে এবারে একটা তারকে মাপা হচ্ছে, তো তারের ব্যাস যেটা পাওয়া গেছে, এইবার এই স্কেল দিয়ে তারের ব্যাস পাওয়া গেছে, তারের ব্যাসটা পাওয়া গেছে হচ্ছে আহ আচ্ছা তারের ব্যাস পুরাপুরি বলবো না, সেটা হচ্ছে তারের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে, আচ্ছা তারের ব্যাসের ক্ষেত্রে তারের ব্যাস নির্ণয় করার জন্য মূল স্কেল পার্ট মানে মেইন স্কেল রিডিং সেটা পাওয়া গেছে হচ্ছে 7 মিলিমিটার, আর ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে ওই যে ভার্নিয়ার স্কেল রিডিং যেটা বা ভার্নিয়ার সমপাতন সেটা পাওয়া গেছে 3। ওকে, আর তারের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে মেইন স্কেল রিডিং পাওয়া গেছে 12 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের সমপাতনটা পাওয়া গেছে 4। আচ্ছা, এইটুকু আমাদের উদ্দীপকে দেওয়া। আবার বলতেছি কি কি দেওয়া বলছে, যখন দুইটা ভার্নিয়ার স্কেলের ওই চয়েল দুইটাকে বা ওই যে স্লাইড ক্যালিপার্সের চয়েল দুইটাকে এক জায়গায় করছে, তখন শূন্য দাগটা, এটা হচ্ছে মেইন স্কেলের, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, শূন্য দাগ মিলে নাই, মেইন স্কেলেরটা পিছনে ছিল মানে ওটা ডান দিকে ছিল, তার মানে ত্রুটিটা হচ্ছে ঋণাত্মক, মানে ত্রুটি বিয়োগ করা লাগবে। এবং আরো একটা বলে দিছে যে এই ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 2 নাম্বার দাগটা মূল স্কেলের একটা দাগের সাথে মিলে গেছে। তাহলে আমার এখন বের করতে বলছে। আচ্ছা, আর একটা বলে দিছে ভার্নিয়ার মোট ভাগ সংখ্যা এন, যেটাকে আমরা ভার্নিয়ার মোট ভাগ সংখ্যা বলছিলাম, সেটা দেওয়া আছে 20টা দাগ কাটা আছে ভার্নিয়ার মধ্যে, মোট ভাগ সংখ্যা হচ্ছে 20, এটা দেওয়া। এবার আমাদের গ নাম্বার বলছে তারটার বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা তার তো হয় সিলিন্ডার আকৃতি, আর আমরা অলরেডি পড়ে ফেলছি যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল যেটা ছিল, এই যে সিলিন্ডারের শেপ, একটা তার সিলিন্ডার শেপ হয়, এই সিলিন্ডারের বক্রপৃষ্ঠ মানে যেটুকু আমরা হাত বুলাইতে পারি, সহজ কথায় এই মার্কারটা যদি হয়, এই মার্কারটার এই পর্শনটুকু, ওকে, এই উপরের টুকু বাদ, এই পর্শনটুকু, এইটার ক্ষেত্রফল হয় 2π/h, বক্রতলের ক্ষেত্রফল হয় 2π/h। তার মানে আমার 2π তো জানি, আর লাগবে মানে হচ্ছে এই ব্যাসের অর্ধেক লাগবে, আর উচ্চতা h পুরাটা লাগবে। তো এই দুইটাকে আগে আমরা একটু বের করে নিই। আচ্ছা, তোরা মনে হয় আরেকবার একটু জয়েন দিয়ে নিলে ভালো হয়, সবাই আরেকবার একটু জয়েন দে। ওকে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে, এই তো ইনশাল্লাহ 20 তারিখ থেকে আহ এই হ্যাঁ মার্চের এই আমাদের এখন এই 2π/h এইটা লাগবে আমাদের, তাই তো 2π/h এইটা লাগবে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো এটা হচ্ছে আবার আমাদের আয়তনও নির্ণয় করতে বলতে পারতো, তখন লাগতো হচ্ছে πr²h, অবশ্য পরের কোশ্চেনেই চাইছে আয়তন, পরের কোশ্চেনেই চাইছে। তো গ নাম্বারের জন্য আমাদের এই 2πr/h এটা নির্ণয় করতে বলছে। তো তার আগে আমার এই আরটা জেনে নেওয়া দরকার। তাহলে এখানে যে ব্যাসটা দেওয়া আছে, ব্যাসে তো এই যে রিডিং গুলা দেওয়া আছে, সেখান থেকে আমি মেইন রিডিংটা বের করে নিব। তো ব্যাস নির্ণয়ের জন্য ডি, তো আমাদের সূত্র ছিল মূল মেইন স্কেল রিডিং MSR প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু ভিসি। ওকে, এটা ছিল আমাদের নর্মাল সূত্র। তো আজকে আবার যান্ত্রিক ত্রুটিটা অ্যাড হয়েছে, এবং এটা কি রকম, মাইনাস, তাহলে এইখানে মাইনাস এররটা থাকবে। ওকে, তো এখন আমাদের মানগুলো একটু বসাই। MSR এটা হচ্ছে 7 মিলিমিটার, একদম লাস্টে লিখে দিব, প্লাস ভার্নিয়ার সমপাতন যেটা সেটা হচ্ছে 3, আর ভার্নিয়ার কনস্ট্যান্টটা আমাদের বের করে নিতে হবে। তো কনস্ট্যান্ট দুইভাবে বের করা যেত, একটা ছিল শর্টকাট নিয়ম, যদি ভাগ সংখ্যা বলে দেওয়া থাকে, যেহেতু আমাদের বলে দিছে যে এখানে 20টা দাগ কাটা আছে, আর মূল স্কেলের ওই মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, এটা দেখেই বোঝা যাচ্ছে যেহেতু মিলিমিটারে দাগ কাটা। তাহলে আমাদের ভার্নিয়ার যে কনস্ট্যান্ট ভিসি সেটা বের করার যে শর্টকাট সূত্র ছিল যে S/N, সেটা আমরা ইউজ করব। সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিলিমিটার এক ঘরের, আর এন হচ্ছে এই 20টা যে দাগ কাটা 1/20, তাহলে সেটাই আসবে আমাদের 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এখানে এটা বসাই দিই 0.05 মিলিমিটার, আর মাইনাস এই যে ই এর মান,
এর মানটা কিভাবে বের করব? ছিল হচ্ছে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট লাগবে, আর সাথে এই যে কোন দাগের সাথে মিলে গেছে, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.05 ইন্টু ওই যে 2 নাম্বার দাগের সাথে মিলে গেছে সেই 2। এটা হচ্ছে আমার ব্যাসের জন্য রিডিংটা। তো ব্যাসের ক্ষেত্রে ব্যাসটা আমার কত আসতেছে? ব্যাস আসতেছে হচ্ছে 7.05 মিলিমিটার। এটা আসতেছে 7.05 মিলিমিটার। ওকে, তো আমরা এটাকে 2 দিয়ে ভাগ করলে আর ব্যাসার্ধ পেয়ে যাব, সেটা পরে আসতেছি। আমরা এখন উচ্চতাটা বের করে নিই। তো উচ্চতার জন্য আবার সেম ব্যাপার, উচ্চতা যেটা হাইট ছিল আর কি, তো এটাকে আমরা একটা লেন্থ হিসেবে এল দিয়ে দেখাইতে পারি, অথবা আমরা চাইলে এটাকে এইচ, ক্যাপিটাল এইচ দিলাম, বা নর্মাল স্মল এইচও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই এইচটা বের করার জন্য আমাদের এবার লাগতেছে আবারও আগের সূত্র, এম এস আর 12 প্লাস ভিএস আর, এটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন 4, ভার্নিয়ার ধ্রুবক ভিসি 0.05, আবারও যান্ত্রিক ত্রুটিটা মাইনাস করা লাগবে, সেটা এই সেম জিনিস 0.05 ইন্টু 2। ওকে, তাহলে এইটা হিসাব করলে আমাদের যেটা আসবে সেটা এইচ হচ্ছে 12.1 মিলিমিটার। ওকে, তাহলে আমরা এবার ব্যাসও পেয়ে গেছি, উচ্চতাও পেয়ে গেছি। আমার এখন ব্যাসার্ধটা নির্ণয় করে, মানে ওটাকে 2 দিয়ে ভাগ দিয়ে ওখানে বসাই দিলেই হয়ে যাবে। তো এখন জিনিস কিন্তু আগেরটাই, খালি আজকে এক্সট্রা যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই যে যান্ত্রিক ত্রুটিটা, এটাকে প্লাস করতাম কখন? যদি এরকম হইতো এই দাগটা সামনে চলে যেত, মূল স্কেলের শূন্য দাগ যদি সামনে যায় প্লাস, মূল স্কেলের শূন্য দাগ যদি পিছনে আসে মাইনাস। ওকে, আচ্ছা, তাইলে এই ক্ষেত্রে আমাদের 2πRh, যেটা বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সেটা কত আসবে সেটা আমি লিখে দিচ্ছি। সুতরাং বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সেটা হচ্ছে সূত্র 2πRh। তাহলে এটা যদি আমরা হিসাব করি 2 ইন্টু 3.1416, আর আর হচ্ছে ওইটার অর্ধেক, ওইটা আসছিল 7.05/2, 7.05/2 ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, আর এইচ যেটা আসছিল 12.1। তো এটাকে সরাসরি হিসাব করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 267.99 আর কি। তো এটা হচ্ছে আহ, আহ, মিলিমিটারে ছিল। তো তো ক্ষেত্রফলটা হবে মিলিমিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ারে হবে, ক্ষেত্রফলটা হবে মিলিমিটার স্কোয়ারে। বর্গ যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে, যদি আয়তন বের করতে বলতো তখন সেক্ষেত্রে আমাদের মিলিমিটার কিউব হইতো, এটা একটু খেয়াল রাখা লাগবে। তো আমরা একই করি, আয়তনটা বের করে ফেলি। ঘ নাম্বারে আয়তন চাইছে, ঘ নাম্বারে বলছে যে তারটির আয়তন নির্ণয় করা সম্ভব কিনা। তো সবকিছু আমরা জানি, খালি আয়তনের সূত্র। তো ঘ নাম্বারের জন্য এটার আয়তন, তো এইখানে আমি আর ঘ নাম্বার না লিখে জাস্ট এবং আয়তন লিখলাম, এবং আয়তন সেটা হচ্ছে πr²h। আশা করি তোরা এই সূত্রগুলো জানিস, না জানলে এখন জেনে নে আর কি, যে সিলিন্ডার আকৃতি কোনো বস্তুর আয়তন হচ্ছে πr²h। তাইলে আমরা 3.1416 আর আর বের করছিলাম ওই যে আগেরটার মতোই 7.05 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, আর এইচ হচ্ছে 12.1, 12.1। তো এইটা হিসাব করলে এইটা আসবে হচ্ছে 472.34, 472.34, আর এটা হবে মিলিমিটার কিউব। ওকে, কঠিন হইলে এরকমই, এর চেয়ে বেশি কিছু হবে না। আর একটা দেখাই, দাঁড়া একটু, স্লাইড ক্যালিপার্সের একটা দেখাচ্ছি। আচ্ছা, যদি ওই যে স্লাইড ক্যালিপার্সের যে লঘিষ্ঠ গণন, সেটাকে কখনো ন্যূনাঙ্ক আকারেও বলে, মানে ন্যূনতম মান আর কি, এভাবেও বলতে পারে, একই কথা সেটা।
আচ্ছা, স্লাইড ক্যালিপার্সের একটা দেখাই, তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের যে টাইপের কোশ্চেন আসা উচিত সেগুলা শেষ হয়ে যাবে। ওকে, এরকম আরেকটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের জন্য, সরি স্লাইড ক্যালিপার্স না, স্ক্রু গজের দেখাবো একটা। স্লাইড ক্যালিপার্স তো বললাম, স্ক্রু গজের জন্য একটা দেখাচ্ছি। স্ক্রু গজের জন্য এখানে যে কোশ্চেনটা দেওয়া সেটা হচ্ছে, এখানে কোনো ত্রুটি বলে না, স্ক্রু গজেও কিন্তু ত্রুটি হইতে পারে। এটা কিভাবে হইতে পারে? ওই যে বৃত্তাকার স্কেল আর রৈখিক স্কেল ছিল, তো একদম দুইটাকে যখন আমরা ফিক্স করে ফেলি একদম, এখন তো আমার কাছে ইয়াটা নাই, আমি একটু নিয়ে আসি জিনিসটা, ওয়েট, যদিও এটার ত্রুটিটা, একটু ওয়েট কর, আমি এই ক্ষেত্রেও ত্রুটি হইতে পারে। তবে তোরা আশা করতে পারিস যে এই স্ক্রু গজ নিয়ে ইয়া দিবে না, মানে আর কি তোদের এত ঝামেলার দেবে না, কারণ তোদের বইয়ের মধ্যে স্ক্রু গজ নিয়ে ওরকম আলোচনা নাই। এই যে এই ক্ষেত্রেও এইটারও তো দুইটা স্কেল ছিল, বৃত্তাকার স্কেল আর আহ, রৈখিক স্কেল। তো এটাকে একদম পুরাপুরি, এই যে আমি এই জায়গায় কোনো গ্যাপ রাখি না, এই জায়গাটা পুরো ক্লোজ। এখন এই অবস্থায় এই যে আমারটাও এখানে একই ইয়া হয়েছে, ত্রুটি আছে আমারটায় অলরেডি। এই অবস্থায় রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে বৃত্তাকার স্কেল, মানে রৈখিক স্কেলের শূন্য দাগ বলতে রৈখিক স্কেলের যে যে মাঝখানে যে দাগটা ছিল, অক্ষটা, সেই অক্ষর সাথে আমার এই বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা মেলে নাই। ওকে, তো আমার এখানে বৃত্তাকার স্কেলের যে দাগটা মিলে আছে সেটা হচ্ছে 45/47 এরকম একটা দাগ মিলে আছে। তার মানে এটাও একটা ত্রুটি আছে। তো এই ক্ষেত্রেও একই ব্যাপার, এই ক্ষেত্রেও দুইটা ত্রুটি হইতে পারে। একটা হচ্ছে ধনাত্মক ত্রুটি, ঋণাত্মক ত্রুটি। এই ক্ষেত্রেও আমরা ওভাবে দেখব যে মূল স্কেলের যে ইয়াটা ছিল, এখানে রৈখিক স্কেলের যে দাগটা ছিল, রৈখিক স্কেলের যে দাগটা ছিল, এরকম রৈখিক স্কেলের মধ্যে একটা অক্ষ ছিল, আর এইদিকে যে বৃত্তাকার স্কেলটা ছিল এর মধ্যে এভাবে দাগ কাটা ছিল, এর মধ্যে জিরো দাগ ছিল। তো এই অক্ষ থেকে এই জিরো দাগ যদি, তার মানে এই মূল স্কেলটা যদি পিছনে থাকে, তাহলে সেক্ষেত্রেই আগেরটার মতো ওই মূল স্কেল যখন পিছনে ছিল তখন আমরা যেটা করছিলাম যে বিয়োগ করছিলাম। আর যদি এরকম হয় যে এই মূল স্কেলের মূল স্কেলের জিরো দাগ মানে অক্ষটা এই বৃত্তাকার স্কেলের শূন্য দাগের চেয়ে আগায় আছে, তো সেই ক্ষেত্রে আমরা যোগ করব এই ক্ষেত্রেও। তবে আশা করি দিবে না এই ক্ষেত্রে, মানে আই মিন স্ক্রু গজ নিয়ে তোদের ত্রুটি নিয়ে বলবে না। তবে যদি বলেই কখনো, তাহলে একই কাজ করব, এবং এই ক্ষেত্রেও এই ব্যাপারটা করব। আগেরবার যেমন ভিসির সাথে গুণ দিলাম, কত নাম্বার দাগ মিলে গেছে, এইবার এলসির সাথে গুণ দিব, কত নাম্বার দাগ মিলে গেছে। তার মানে এই ক্ষেত্রেও দুইটা ত্রুটি হইতে পারে। একটা হচ্ছে ভার্নিয়ার, এই যে এটা হচ্ছে বৃত্তাকার স্কেল যেটাকে আমরা সার্কুলার স্কেল বলছিলাম, আর এটা হচ্ছে রৈখিক স্কেল, এর হচ্ছে অক্ষ এটা। এই অক্ষের চেয়ে এই জিরো দাগটা, তার মানে অক্ষের দাগ, অক্ষ যদি সামনে থাকে, জিরো এর সামনে থাকে, তাহলে সেক্ষেত্রে ধনাত্মক ত্রুটি হবে। সেই ক্ষেত্রে ধনাত্মক ত্রুটি হবে, মানে এখন যেটা আঁকছি এই ক্ষেত্রে হচ্ছে +E। আর যদি এরকম হইতো যে এই অক্ষের মেইন অক্ষটা পিছনে, ওই জিরো দাগটা উপরে উঠে গেছে আমার হাতে এখন যেটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটিটা ঋণাত্মক হবে। সবসময় আমরা এই যে মেইন স্কেলেরটা দিয়ে বিবেচনা করবো, এটা পিছায় থাকলে নেগেটিভ, এটা আগায় থাকলে পজিটিভ। ওকে, আর এই ক্ষেত্রে ইটা কিভাবে নির্ণয় করব? আগের বার ইটা নির্ণয় করছিলাম যে ভিসি, ওই জায়গায় এবার হবে এলসি ইন্টু ওই কত নাম্বার ঘর মিলে গেছে। ওকে, কত নাম্বার ঘর মিলে গেছে সেটাকে আমি এই ক্যাপিটাল এন দিয়ে দেখাইলাম, যে এটা কত নাম্বার ঘরটা মিলে গেছে। ওকে, সেটা দিয়ে তো আশা করি স্ক্রু গজের ক্ষেত্রে তোদের এইটা এরকম দিবে না, যদি খুব বেশি তোদের বিপদে না ফেলতে চায়। কারণ নর্মালি তোদের বইয়ের মধ্যে এই স্ক্রু গজ নিয়ে খুব বেশি আলোচনা করা নাই, স্লাইড ক্যালিপার্স নিয়ে বেশি আলোচনা করা। তবু জানা রাখা উচিত যদি কখনো কোশ্চেন একটু এরকম করে দেয়, যাতে পারিস। জিনিস কিন্তু একই। হ্যাঁ, বুঝছি সবাই একটু। ওকে, তাহলে আমি একটু ম্যাথটাই চলে যাচ্ছি, এই ম্যাথ দেখে শেষ আজকের মতো।
ওকে, এই ক্ষেত্রে একটা স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে যখন সিলিন্ডারের আচ্ছা না সরি, স্লাইড ক্যালিপার্স না, আমি বারবার স্ক্রু গজেরটা দেখবো। রাইট, হ্যাঁ পাইছি। ওকে, এই স্ক্রু গজের মাধ্যমে স্ক্রু একটা এবি উদ্দীপকে একটা এবি তার দেওয়া আছে আর কি, বা দণ্ড দেওয়া আছে একটা। তো এই ক্ষেত্রে স্ক্রু গজের রৈখিক পার্টটা আসছে, স্ক্রু গজের যে দুইটা স্কেল ছিল, একটা লিনিয়ার স্কেল রিডিং সেইটা পাওয়া গেছে, এটা হচ্ছে এবি দণ্ড, এটা পাওয়া গেছে হচ্ছে 3 মিলিমিটার। আর এই স্ক্রু গজে যে বৃত্তাকার স্কেলটা আছে সেইটা ওই মূল স্কেলের এই লিনিয়ার স্কেলের অক্ষের সাথে কোন ঘরটা মিলে গেছে সেইটা পাওয়া গেছে হচ্ছে 12 নাম্বার ঘরটা মূল স্কেলের অক্ষরটার সাথে মিলে গেছে। আর এই ক্ষেত্রে ওই যে ন্যূনাঙ্ক মানে হচ্ছে এই যে স- আহ, ইয়া স্ক্রু গজের যে এলসি সেটা সরাসরি দেওয়া আছে, তার মানে আমাদের কোনো কষ্ট করা লাগবে না। এলসির মান দেওয়া আছে 0.01 মিলিমিটার। বলছিলাম কখনো এরকম করে দেওয়া থাকতে পারে, পিচ বলে দেওয়া থাকতে পারে, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বলে দেওয়া থাকতে পারে, তখন আবার পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করে এলসি বের করে নিতে হবে, কিন্তু এখানে সরাসরি এলসি বলে দিছে। আচ্ছা, এখন আমাদের বলছে যে যদি আমরা স্ক্রু গজের সাহায্যে এটার আয়তন নির্ণয় করি তাহলে সেই ক্ষেত্রে কত আসবে। আচ্ছা, স্ক্রু গজের সাহায্যে এটা নির্ণয় করা হয়েছিল হচ্ছে, ওয়েট, আচ্ছা স্ক্রু গজের সাহায্যে এটার ব্যাস নির্ণয় করা হয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে ব্যাসের জন্য রিডিং গুলো, ব্যাসের ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে স্ক্রু গজ দিয়ে, স্ক্রু গজ ইস- এটা হচ্ছে স্ক্রু গজের জন্য। একই সাথে এই উদ্দীপকে স্লাইড ক্যালিপার্স দিয়ে যে ওইটার আবার দৈর্ঘ্য নির্ণয় করছে তার জন্য একটা রিডিং দেওয়া আছে, ওটা একটু লিখে দেই। স্লাইড ক্যালিপার্স দিয়ে এই স্লাইড ক্যালিপার্স দিয়ে দৈর্ঘ্য নির্ণয় করার জন্য যে রিডিং গুলা পাওয়া গেছে সেগুলো একটু লিখে দিচ্ছি। সেটা পাওয়া গেছে প্রধান স্কেল পার্ট, সেটা হচ্ছে এমএসআর, সেটা 5.2 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপাতন যেটা আই মিন ভিএসআর, সেটা পাওয়া গেছে 5। আর ভার্নিয়ার ধ্রুবকটা বলে দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক ভিসি, সেটা বলে দেওয়া আছে 0.01 সেন্টিমিটার। সবকিছু এখানে সেন্টিমিটারে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এইখানকার রিডিং গুলো মিলিমিটারে, এইখানকার রিডিংটা সেন্টিমিটারে, তো আমরা দুইটা কাজ করতে পারি, যে কোনোটা করতে পারি আর কি। এই মিলিমিটার গুলাকে সেন্টিমিটারে নিয়ে দিতে পারি, অথবা সেন্টিমিটার গুলাকে মিলিমিটারে নিতে পারি। তো আমরা যেটা করি, আমরা এই মিলিমিটারটাকে ঠিক রেখে এইটার মানটা লাস্টে সেন্টিমিটারে কনভার্ট করে নিব। তো দুইটা আমরা বের করব। তাহলে আমাদের বের করতে বলছে এই দণ্ডটার আয়তন। তো এটা যেহেতু সিলিন্ডার শেপ, আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ, তার মানে আমাদের আয়তনটা আয়তনটা হবে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এই দৈর্ঘ্যটা হচ্ছে এইচ, আর এই ব্যাসের থেকে আমরা আর বের করব। তো আগে ব্যাসটা বের করে নিই। তো এই ব্যাসের জন্য যেটা ডি ইকুয়ালস টু, সেটা হচ্ছে এলসিআর 3 প্লাস, এটা ছিল রৈখিক স্কেল পার্ট, প্লাস বৃত্তাকার স্কেল রিডিংটা 12 ইন্টু লঘিষ্ঠ গড়ন 0.01। এটা কত আসে, এটা আসছে হচ্ছে 3.12 মিলিমিটার আসছে। আর দৈর্ঘ্য যেটা, বা উচ্চতা বলতে পারি আমরা, দৈর্ঘ্য বা উচ্চতা একই কথা, আহ, এইটা হচ্ছে 5.2 প্লাস 5 × 0.01। এই ক্ষেত্রে আমাদের কোনো যান্ত্রিক ত্রুটি নাই, সো লাগবে না কিছুই। এইটার মানটা আসছে, এটার মানটা আসতেছে হচ্ছে 5.
0.25 সেন্টিমিটার। ওকে, তো এখন চাইলে আমরা এটাকে মিলিমিটার অথবা এটাকে সেন্টিমিটার যা ইচ্ছা আমরা করে নিতে পারবো, সমস্যা নেই। অথবা চাইলে আমরা দুইটাকে মিটারে বানায় নিয়ে আমরা এসআই এককে নির্ণয় করতে পারি। তো এইখানে মিটার করে দেওয়া আছে, সো আমি যেহেতু ক্যালকুলেটারে হিসাব করব না, সরাসরি এখান থেকে মান লিখবো, সো আমি মিটারেই লিখে দিচ্ছি 0.0525 মিটার। এটাকে মিটারে নিলাম, এইটাকেও মিটারে নিলাম। মিটার হচ্ছে 0.00312 মিটার। ওকে, তাহলে এবার আমাদের পাই আর স্কোয়ার এইচ, এই আর এর জায়গায় যখন বসাবো মানে এরকম আসবে, পাই আরটাকে d/2 আকারে লিখতে পারি, এটা d ছিল, d/2 হোল স্কোয়ার এইচ। তারপরে এই মানগুলা বসাই দিলে লাস্টে যে মান আসবে আমি সরাসরি সেটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 4.014 ইন্টু 10⁻⁻7 ইন্টু 10⁻⁻7 মিটার কিউব। আয়তন কিন্তু মিটারে নিছি। তো কেউ চাইলে এটা সেন্টিমিটার কিউবেও নিতে পারতো, মিলিমিটার কিউবেও নিতে পারতো, কোনো সমস্যা নাই, এগুলা ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের, যদি কঠিন করে তাহলে এরকম টাইপের অঙ্ক। মানে একদম মোটামুটি আমরা কনফার্ম থাকতে পারি এই চ্যাপ্টার থেকে এক সেট আসবে এবার। এবং এই চ্যাপ্টার থেকে এক সেট যেটা আসবে সেখানে গ নাম্বারে এরকম একটা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আয়তন বের করতে বলতে পারে, এবং ঘ নাম্বারে ওই আপেক্ষিক ত্রুটিটা নির্ণয় করতে বলতে পারে। তো হয় স্লাইড ক্যালিপার্স দিয়ে বলতে পারে, স্ক্রু গজ দিয়ে বলতে পারে, কখনো যান্ত্রিক ত্রুটি দেওয়া থাকতে পারে, কখনো যান্ত্রিক ত্রুটি নাও দেওয়া থাকতে পারে। যাই বলুক, মেইন সূত্র একই, সবসময় মেইন বেসিকও একই, জাস্ট আমাদের যান্ত্রিক ত্রুটি কখনো বাদ দিয়ে নিতে হতে পারে, কখনো আবার যান্ত্রিক ত্রুটি ইউজ নাও করা লাগতে পারে। আবার ভার্নিয়ার ধ্রুবকটা নির্ণয় করার জন্য আমাদের কখনো বলে দেওয়া থাকতে পারে 20 ঘরের সাথে 19 ঘর মিলে যায়, 10 ঘরের সাথে 8 ঘর মিলে যায়, সেক্ষেত্রে আমরা ঐকিক নিয়ম দিয়ে বের করে নিব। আর যদি সেইটা না বলে তাহলে ওই যে শর্টকাট সূত্র, যে S/N, যেটা আই মিন ক্ষুদ্রতম এক ঘর ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের কয়টা দাগ কাটা আছে বা ভাগ সংখ্যা। আবার লঘিষ্ঠ গণনের ক্ষেত্রে, আই মিন এই ক্ষেত্রে যেটা আমরা এলসি স্ক্রু গজের ক্ষেত্রে যে এলসি ছিল সেটা, এই যে এইটাকে সরাসরি বলে দেওয়া থাকতে পারে, অথবা এইটা আমাদের পিচ বলে দেওয়া থাকতে পারে, পিচকে ভাগ দিয়ে নিতে হবে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে। আর এই মিলিমিটার সেন্টিমিটার গুলো আমাদের ইচ্ছা মতো আমরা ঠিক করে নিব, দুইটাকেই সেম রাখবো আর কি সবসময়। অ্যান্ড আরেকটা হচ্ছে, আর কি বাদ পড়লো, কোনো কিছু বাদ পড়ে নাই আশা করি। আর ওই যে কখনো যদি সরাসরি বলে না দেওয়া থাকে যে এত পার্সেন্ট ত্রুটি আছে এইখানে, সেই ক্ষেত্রে ওই যে আমাদের বলছে যে সর্বনিম্ন সেন্টিমিটার মাপা যায়, তাহলে এই ক্ষেত্রে ওই 0.5, যদি কখনো না বলা থাকে আর যদি ত্রুটি নির্ণয় করতে বলে তাহলে ওইটা 0.5ই হবে, এটা প্লাস মাইনাস 0.5 হবে, এটা মোটামুটি মনে রাখতে পারিস। আর কি বাদ গেল? আর মনে হয় কিছুই বাদ যায় নাই। তো আমরা শনিবার এই চ্যাপ্টারটার পরীক্ষা নিচ্ছি। আর এই চ্যাপ্টারের আরো কিছু জিনিস, যদি ম্যাথ না আসে কোশ্চেনটাকে এভাবেও করতে পারে, ওই যে মাত্রা সমীকরণের সঠিকতা যাচাই দিতে পারে, যে গ নাম্বারে একটা ম্যাথ দিয়ে ঘ নাম্বারে মাত্রা সমীকরণের সঠিকতা যাচাই দিতে বলল, ওই যে সমীকরণের সঠিকতা যাচাই করতে বললো, আই মিন মাত্রা সমীকরণ ব্যবহার করে বা মাত্রা ব্যবহার করে, এরকম গ নাম্বারে এটা দিতে পারে। তবে এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন পাবি, সো এটা একটু ভালো করে দেখলেই হয়। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, দেখি সবাই কোশ্চেনগুলা। ক খ এর জন্য ওই যে কোনো গাইড বা টেস্ট পেপার থেকে কোশ্চেনগুলো পড়লেই হবে। তো আল্লাহ হাফেজ, টাটা।